दे लोकतिलकं सात्वतवार्ताविभूषणम् अमरकृत्युत्सारणं प्रबुद्धं लोकजीवनं प्रणयप्रमत्तजागदीपनं वन्दे जीवनजीवनं सत्पुरुषम् आयाहि वरदे देवी धृते कृतिविभावरे अच्छेत्श्रेयोनिष्ठे च इष्टार्थं परिवेदिनि तत्त्वज्ञानविवेकिनि त्वं दीप्तकृतिमण्डिते धीविनायिनि भावार्थो विभूतिविभवान्विते धर्मविधायित्री देवी कृतियज्ञनियोजिके सत्ताचारुसुपालिके बोधिकारिणी ते नमः। হে বরদাত্রী দেবী, তুমি এসো। তুমি ধৃতি ও কৃতি দ্বারা উদ্ভাসিত, তুমি অখণ্ড মঙ্গলে সুপ্রতিষ্ঠিত, তুমিই আমাদের ইষ্টার্থ জ্ঞাপনকারিণী, তুমি তত্ত্বজ্ঞান ও বিবেকের অধিকারিণী, তুমি উজ্জ্বল কর্ম দ্বারা মণ্ডিত, তুমি আমাদের ধী বা বুদ্ধির পরিচালিকা এবং তুমি ভাবার্থ স্বরূপা এবং তুমি অসীম ঐশ্বর্য ও বিভূতি সম্পন্না। হে ধর্মবিধায়িত্রী দেবী, তুমি আমাদের কর্মরূপ যজ্ঞে নিয়োজিত করো, তুমি সদাচার পালনকারী এবং বোধ জাগরণকারী। তোমাকে নমস্কার। তা আমাদের যে বিষয়ে আমরা চলছিলাম সেটা হচ্ছে সাধন ত্রয়ী। ত্রয়ী মানে তিন, যে তিনটে পিলার নিয়ে আমাদের এই একটা বিল্ডিং দাঁড় করানোর মিনিমাম নাম্বার অফ পিলার যেমন তিনটে, আবার একটা টেবিলও যদি দাঁড়াতে হয় সেটারও তিনটে। সবচেয়ে ছোট এনক্লোজড সারফেস বানানোর জন্য যেটা লাগে সেটা ট্রাইঅ্যাঙ্গেল, তার থেকে ছোট হয় না। তেমনই আমাদের যদি এই সাধনায় অগ্রসর হতে হয়, এটারও একটা তিনটে পিলারের উপর দাঁড়িয়ে, যেটা যজন যাজন ইষ্টভৃতি। আমরা প্রার্থনায় আমরা শুনি, প্রথম কথা প্রার্থনা মানেটা কি? প্রার্থনা মানে প্রকৃষ্ট রূপে অর্থে গমন করা। প্রকৃষ্ট রূপে মানে এক্সস্টিভলি সব কিছু নিয়ে ভালো, অ্যাকচুয়ালি প্রকৃষ্ট মানে অ্যাকচুয়াল। অর্থে গমন করা, অর্থ মানে গন্তব্য বা ডেস্টিনেশন, যেখানে আমার পৌঁছানো টার্গেট, সেখানে গমন করা, সেখানে পৌঁছানো, এটা হচ্ছে প্রার্থনার প্রকৃষ্ট রূপে অর্থ না। তেমনি যজন আমাদের প্রার্থনায় আছে যজন যাজনিষ্ঠ ভৃতি স্বস্তায়নি প্রবর্তকম প্রাচ্য প্রাতিচ্য নিয়ন্ত্রণে বর্ণাশ্রমানুশাসকম আর্য চিরায়নম। ব্যক্তি দম্পতি গৃহ সমাজ রাষ্ট্রোদ্ধারণে যজন যাজনিষ্ঠ ভৃতি স্বস্তায়নি প্রবর্তকম। এই যে একটা সোসাইটিকে দাঁড় করানোর জন্য সব ঈশ্বর, যখন আমরা বলি ঈশ্বর হচ্ছেন বিশ্বরূপ অ্যান্ড বিশ্বমুখ, প্রত্যেকের মুখ মিলে, সবটা মিলে ইউনিভার্সের প্রত্যেকটা জিনিসকে যদি আমরা সেলের মতো করে ভাবি, প্রত্যেকটা সেল মিলে যে বডি, সেল মিলে যে টিস্যু থেকে অর্গ্যান সিস্টেম অ্যান্ড বডি, পুরোটা ভগবান। আবার প্রত্যেকটা সেলের ইউনিটও ভগবান। হি ইজ দ্য স্মলেস্ট থিং অ্যান্ড দ্য লার্জেস্ট থিং। এই জিনিসটার সাথে যিনি সিঙ্ক্রোনাইজড, এই জিনিসটার সাথে যিনি এক হয়ে আছেন, তাকে আমরা মানুষের মধ্যে ভগবান বলি। তারা মানুষের মধ্যে ভগবান মানে ওটা আপনি আমি সবাই। আমরা মুখ সারাভিমুখ, ওরকম মানুষটা হয়ে যান মুখর সারা প্রবণ। হি ইজ ভেরি ইনটিউনড উইথ দ্য এক্সিস্টেন্স। তাই তিনি হয়ে যান সচ্চিদানন্দময় বিগ্রহ। তিনি বিশেষভাবে গ্রহণ করে বিগ্রহ হয়েছেন সেই সচ্চিদানন্দর। সৎ মানে অস্তিত্ব, চিৎ মানে চেতনা, আনন্দ মানে বর্ধন সম্বেগ। এটাই হচ্ছে সত্তা বা বিইং বা এক্সিস্টেন্স বা সেলফ, এটার আইডেন্টিটি। এছাড়া আমাদের কোনো আইডেন্টিটি নেই। বাকি যত আইডেন্টিটি আছে এগুলো সব ক্যাপচার্ড আইডেন্টিটি। আজকে আমি অনেক দিন পর একটা গেম খেললাম,
সাইবারপাঙ্ক 2077, খুব হাই গ্রাফিক্সের গেম, খুব মজা লাগছিল। প্রথম 5 মিনিট খেলতে খেলতে 10 মিনিট খেলতে খেলতে ক্যারেক্টারের সাথে এত আইডেন্টিফাইড হয়ে গেলাম, ভুলে গেলাম যে আমি ক্যারেক্টার 2 মিনিটের এই এই কিছুক্ষণের জন্য ক্যারেক্টারটা হয়েছি। খেলতে 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 টাইম হয়ে গেল, বন্ধ করে রেখে দিলাম, হয়ে গেল। তা ওইটুক টাইমে ওই ক্যারেক্টারটার হাতের কবজি, ওই ক্যারেক্টারটার বন্দুক, ওই ক্যারেক্টারটার সব কিছু আমার বলে মনে হচ্ছিল। ওই ক্যারেক্টারটার মাথার চুল, ক্যারেক্টারের গাড়ি সব আমার বলে মনে হচ্ছিল। কিছুক্ষণের জন্য আমি ক্যারেক্টারের হয়ে গেছিলাম। কিন্তু পরে দেখা গেল ওগুলো অ্যাকোয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স, ওগুলো অ্যাকোয়ার্ড প্রপার্টিস। তেমন আমরা বহু জন্ম জন্মান্তর ধরে বহু বহু রকমের সংস্কারের মধ্যে দিয়ে গিয়ে বহু সেলুলার ট্রান্সফরমেশন, জেনেটিক ট্রান্সফরমেশন, সব কিছুর মধ্যে দিয়ে গিয়ে শ্রী ঠাকুরের ভাষায় যে বহু ঘূর্ণি অতিক্রম করে ভেসে ভেসে তুমি আজ যে বা যাতে পরিণত হয়েছ, তাই তোমার অতিথি আবাস। মনে রেখো তোমার কেউ নাই, দেখছো যা আছে তাও নাই বলেই জেনে রেখো। বিশ্বেশ্বর যিনি, তার আশীর্বাদই তুমি, আর তিনিই তোমার একান্ত, তার মূর্ত প্রতীক, তিনিই তোমার ইষ্ট। তাই অ্যাকচুয়াল আইডেন্টিটির জন্য এবার তার মানে কি গেম খেলাটা মিথ্যা বা গেম খেলবো না তা বলা হচ্ছে না। খালি ভুল ভুল যেন আমরা মানে ইনফরমেশন না নিই, এটার থেকে ভুল লেসেন্সটা যেন আমরা না নিই। গেমটা তো রিয়েল, গেমটা তো আমরা বানিয়েছি, গেমের ক্যারেক্টারটা খেলে মজাও পেয়েছি। গেম খেলার শুরুতেও জানতাম আমি ওই ক্যারেক্টারটা না, গেম খেলা শেষ হয়ে যাওয়ার পরও যে আমি একবারে বুক ফেটে কাঁদছি তাও না। ওই গেমটা যেটা খেলছিলাম ওই সময় এনজয় করলাম গেমটাকে, কিন্তু এনজয় করতে পারলাম ভালো করে বিকজ আমার সাথে ওই গেমটার একটা ডিস্টেন্স ছিল। আমার সাথে আমি ওই গেমের ক্যারেক্টারটা হয়েও আমার ওই গেমের ক্যারেক্টারটার সাথে একটা ডিস্টেন্স ছিল। এই ডিস্টেন্সটা আমি ক্যারেক্টার হয়েও ক্যারেক্টারে আমাতে যে ভেদ, এটাই বিবেক। যে ওই ক্যারেক্টার আমি হয়েও আমি নই, এ বাদে আমার এর বিহাইন্ড দ্য ক্যারেক্টার একটা সত্তা আছে। দেখবেন যখন গেম খেলছি আমি ক্যারেক্টারটা হয়েছি, সবসময় আমাকে দেখা যায় না। এটা যারা গেম খেলেন তারা জানেন, ফার্স্ট পার্সন ভিউ বলে, এফপিভি। ড্রোনও হয় অনেক, এফপিভি ড্রোন, এরকম চোখের চশমা পরে নিলে পুরো ড্রোন যা দেখছে, ড্রোনটাকে দেখা যায় না। ড্রোনটা যদি এরকম ওড়াউড়ি করে, ড্রোনটাকে দেখা যায় না। এটা পাবজিতেও আছে এটা। হ্যাঁ, পাবজিতে আছে, তুমি যে যেটা বললে এফপিভি, ওটা পাবজিতে আছে। ঠিক ঠিক ঠিক। তো ওই যখন এরকম বন্দুক নিয়ে থাকে গেমে দেখা যায় হাতটা দেখা যায়, কিন্তু ক্যারেক্টারটাকে দেখা যায় না। সেই মানে হচ্ছে এটাই, আমরাও যেমন আমাদের একটা হাত দেখতে পাচ্ছি, পা দেখতে পাচ্ছি, নাক দেখতে একটু একটু পাচ্ছি, দেহ দেখতে পাচ্ছি, এর বিহাইন্ডে অ্যাকচুয়াল ক্যারেক্টারটা বসে আছে। বিহাইন্ড দিস আইজ কোথাও একটা এই ক্যারেক্টারটা বসে আছে, বসে খেলাটা হচ্ছে, তাই না? এই জন্যই আমরা, একটা ফেমাস গান আছে, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না। একজনে ছবি আঁকে, এই যে এই সিস্টেমের মধ্যেও, বডির মাইন্ডের মধ্যেও কতগুলো আমার আইডেন্টিটি আছে। কেউ রাগী একটা ভার্সান আছে, কেউ অ্যাংরি ভার্সান, কেউ সৌম্য ভার্সান আছে। হ্যাঁ, এরকম কতগুলো ক্যারেক্টার মিলে বসে আছে। হুম। তো সৌম্য ভার্সনটা কি? সৌম্য মানে শান্ত, শান্ত শীতল, হ্যাঁ, চুপচাপ আচ্ছা থাকে, আচ্ছা। হ্যাঁ, ভালো ভার্সান যেরকম। আরও অনেক রকম, তো এই বহু আমি বহু বহু ভেরিয়েন্ট বসে আছে। তা ওর মধ্যে তাই বলছে আমার মধ্যে বসত করে কতজন মন জানো না। এই মনকে বলছে তুমি জানো না। আমার মন এরকমভাবে এমন ব্যারিকেড সৃষ্টি করে রয়েছে, মন এমন এমন আইডেন্টিটিতে আইডেন্টিফাইড হয়ে রয়েছে, মন খেলার সময় ভুলে যায় যে ওই ক্যারেক্টারটা আমি মোমেন্টারিলি হয়েছি। আর মনটা কি? মনটা হচ্ছে কিছু স্মৃতির গুচ্ছ, কিছু স্মৃতি মানে মার্কস, স্ক্র্যাচ। আমরা যারা সিডি দেখেছি, ভিসিডি, আগে সিডি পাওয়া যেত, ওই সিডির মধ্যে একটা
লেজার দিয়ে এরকম করে মেমোরি ইমপ্রিন্ট করা হতো, আর ওর মধ্যে গ্রুভস ক্রিয়েট করা হতো। গ্রুভস মানে এরকম ফুটো ফুটো ফুটো, এটা মানে এরকম এরকম গ্রুভ, GROOV, নেটে সার্চ করবে, এরকমভাবে রিং 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 আছে, খুব সূক্ষ্ম। আর ওই রিংয়ের মধ্যেই কিন্তু মেমোরিটা স্টোর হতো। হুম, তেমনই আমাদের ব্রেনে বা আমাদের সুরাতে বা যাই বলেন ওটাকে, ওর মধ্যে জীবাত্মা বলে যাকে বলে, যে আমি অ্যাকচুয়ালি যে আমিটা আছি, ওই আমির মধ্যে যে গ্রুভগুলো ক্রিয়েট হয়, আমির মধ্যে যে মেমোরির ছাপগুলো ক্রিয়েট হয়, সেই ছাপগুলো আর আমি যে অ্যাকচুয়াল ডিস্কটা, এদের মধ্যে ওই ছাপগুলো এত ইম্পর্টেন্ট হয়ে যায়, ওই ছাপগুলোই স্মৃতি। এই ছাপগুলো মিলে এমন এমন পারমুটেশন কম্বিনেশন হয়ে যায় যে আমি বুঝতে পারি না যে আমি কী ছিলাম, আমি কি অ্যাকচুয়ালি এখনও। এর জন্যই যত সমস্যা। আমি যদি গেম খেলার মধ্যে এতটাই মজে যেতাম, ওই ক্যারেক্টারটা ঢুকে আমি ভুলেই যেতাম যে আমি একটা আরেকটা ছেলে ছিলাম, তো ওই ক্যারেক্টারটা গুলি খেলে তখন মনে হয় আমি গুলি খাচ্ছি। ওই ক্যারেক্টারটা মরে গেলে মনে হয় আমিও মরে গেলাম। ওই ক্যারেক্টারের বন্ধুটা মরে গেলে মনে হয় ও কী হয়ে গেল, আমার জীবন শেষ হয়ে গেল। না, তাই সব কিছুতে থেকেও সব কিছুর অ্যাবাভে থাকতে হবে। তাই ওই যে গ্রুভগুলো আছে, ওই স্মৃতিগুলো আছে, আর স্মৃতিগুচ্ছ যাত যেই বৃত্তিগুলো আছে, প্রবৃত্তি, এই জন্য বৃত্তি মানে বৃত্ত থেকে এসছে। বৃত্ত মানে স্ফিয়ার, সার্কেল। স্ফিয়ারের মধ্যে ঢুকে গেলে যেমন ওর মধ্যে ঘুরতে থাকি, যেমন আমাদের যে বৃত্তিগুলো আছে, এই বৃত্তিগুলো যদি আমি কন্ট্রোল করতে পারতাম, তাহলে ওই গেমটা অ্যাকচুয়ালি গেম হয়ে যেত। গেমটা এনজয়মেন্টের বিষয় হয়ে যেত, আসক্তির বিষয় না। ওটা বৃত্ত হতো, ওই বৃত্ত দিয়ে আমরা অন্য কিছু বানাতে পারতাম, বৃত্তটাকে শেপ দিতে পারতাম, আমার মতো করে কিউব বানাতে পারতাম। কিন্তু বৃত্তাই একটা ঠাকুরের বাণী আছে যে রিপু হলো সেই বৃত্তি যা বাঁচা বাড়ায় হয় বাধা, ইষ্ট স্বার্থে বৃত্তিগুলি বৃত্তি হলেও কাটায় ধাঁধা। যে আমার বৃত্তিগুলি যদি ইষ্ট স্বার্থে যখন হবে, ইষ্ট হচ্ছে সেই পার্সন যিনি ইন সিঙ্ক উইথ দ্য এন্টায়ার থিং, when we are connected to that personality, at that time we are induced in his field, and as he is conscious, যেমন তিনি কনসিয়াস হয়ে আছেন, তেমনভাবে আমিও কনসিয়াস। আমি অ্যাকচুয়ালি কনসিয়াস, ভুলে গেছি, আমিও ম্যাগনেটাইজড হয়ে একবার যদি আমার সুরতে ওই ছাপ পড়ে যায়, তাহলে আমিও জেগে উঠি। তখন ওটাই বলা হয় যে উপনিষদে বলেছেন যে অমৃতের পুত্র, তোমরা অমৃতের পুত্র, তোমরাও অমৃত, জাগো উত্তিষ্ঠত জাগ্রত, লেগে থাকো, প্রপ্য বরান নিবোধ। তো যতক্ষণ না তুমি তোমার গোল অবধি না পৌঁছাচ্ছ, ততক্ষণ তুমি লেগে থাকো, ওঠো, জাগো, তোমার অ্যাকচুয়াল আইডেন্টিটিটা গেড়ে ফেলে। এটাই হচ্ছে আমাদের নিয়তাং স্মৃতি চিদ্যুতে, নিজস্ব স্মৃতি চেতনা জাগিয়ে নিয়ত সেটাই লেগে থাকা, এটা আমাদের বাস্তব কর্তব্য। আর এই প্রসেস, যে প্রসেসটা দিয়ে এগুলো হবে, যে প্রসেসটা, আর এই জানি না বলেই যত মারপিট ওয়ার্ল্ডে, আত্মানং বৃদ্ধি, এটা হচ্ছে না বলেই আমরা যত ওয়ার্ল্ড ওয়ার, এই সেই ওয়ার্ল্ড ওয়ার তো একটা বহুত মানে জেনারেলাইজড আউটকাম, ওটা একটা আউটকাম। ওয়ার্ল্ড ওয়ার কোনো যুদ্ধ না, ওয়ার্ল্ড ওয়ার যুদ্ধের ফল। যে অন্তর্যুদ্ধগুলো হচ্ছে, অন্তরে ছুট দিয়ে দিচ্ছি আমরা যেগুলো, হ্যাঁ, যেখানে অ্যাকচুয়ালি আমরা ভুলভাল ডিসিশানগুলো নিচ্ছি, সেগুলো কিন্তু খুব সাইলেন্টলি ঘটছে, নিজের ঘরের ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে ঘটছে। টাইটানিক ওই আইসবার্গটায় ধাক্কা খেয়ে ডোবেনি, কিন্তু টাইটানিক ডুবেছিল সেই দিন, যেই দিন ওই বড় লোকটা সিগার খেতে খেতে বলেছিল কিচ্ছু হবে না, দরকার নেই, সেই দিন টাইটানিক ডুবেছিল, আর বাকিটা তার কনসিকুয়েন্স। তেমনই আমরা এমন আপোষ রফা করি, এমন গাফিলতি করি নিজের মতো করে, যেগুলো জেনে করি না, জেনে বুঝে করি না, সেইগুলোই পরবর্তীকালে এমন ইগনোরেন্স ক্রিয়েট করে দেয়, যার জন্য আমাদের টাইটানিকগুলো ডোবে। তাই আসুন ওই প্র্যাকটিসগুলো আমরা করি, যে যাজন ইষ্টভৃতি বলে যে ত্রয়ী আছে, এটা একটা ফর্মুলেটেড ভার্সন অফ এন্টায়ার বেদান্তা, এন্টায়ার বেদান্তিক প্র্যাকটিসেস। অ্যাকচুয়ালি বেদান্তিক ঠাকুর যে বলেছেন, কেন আমি বেদান্তিক কথাগুলো বলছি, বিকজ পূর্ণপুঁথিতে এতদিন ধরে বারবার দেখবেন খুঁজে ঠাকুর বলেছেন বেদান্তটা পড়ি, সেই
বেদান্ত মানে বেদের শেষ না, কিন্তু বেদান্ত মানে বেদের সার। হুম। আর যখনই কোনো কিছু ফেমাস হয়, যখনই কোনো কিছু আমরা জানতে পারি পট করে, তখনই সেটার পলিউটেড হয়ে যাওয়ার একটা বিশাল প্রবণতা দেখা যায়। তাই আজকেই বেদান্ত বললে ফট করে আমরা অনেক বই পেয়ে যাব, অনেক কিছু করতে থাকবো, ওটা পড়েও খুব লাভ হবে না। তাই তো দেখছি। এবং তখন আমাকে ওই বেদ পুরুষের কাছে যেতে হবে, তার ওয়ে, তিনি আজকের দিনের কিভাবে সেটাকে আমি ঢুকবো, কিভাবে সেই এলিজিবিলিটি অ্যাকোয়ার করব, সেটাও আমাকে জানতে হবে। তাই ওই এলিজিবিলিটি অ্যাকোয়ার করার যে এক্সারসাইজ, সেটাও কিন্তু যজন যাজন ইষ্টভৃতি। আলাদা আলাদা নামে এটা আছে ওয়ার্ল্ডে, আমাকে একদম ঠিকভাবে বুঝতে হবে। তো ঠাকুর যজন সম্বন্ধে শ্রী ঠাকুর বলছেন যে নিজে ইষ্টিপুত হয়ে ওঠো। কীভাবে? ইষ্টার্থ পরিচর্যায় তোমার জীবনকে উৎসর্গীকৃত করে তোলো, আগ্রহ উচ্ছল এক বুদ্ধি হয়ে তোমাকেও তোমার যা কিছুকে সব দিক দিয়ে সাত্যত দীপনায় যোগ্য করে তোলো। জীবনীয় কর্ম ও যা কিছুকে সার্থক সঙ্গতিশীল করে তোলো, এমনই করে নিজে সম্বর্ধিত হও। যজনের জুত রহস্য তো এই। তা বেসিক এই যজন একটা ব্যাপক ব্যাপার, কিন্তু তার ফান্ডামেন্টাল অর্থ না বা ফান্ডামেন্টাল অবজেক্টিভ এটাই যে নিজেকে ইষ্টিপুত করে তোলা, আইডিয়ালাইজড করে তোলা। আইডিয়াল দিয়ে পুরো ব্যাপারটাই যেন আইডিয়ালের করে তোলা, আইডিয়ালি হয়ে ওঠা নিজে, যেমন তিনি তেমন আমার মতো করে। মানে আমার মতো করে বলতে গেলে আমার পজিশনে আইডিয়াল যা যা করতেন। যেমন চন্দ্রিমা হচ্ছে একটা কিউব, শায়ক হয়তো একটা সিলিন্ডার, আমি হয়তো একটা স্ফিয়ার, বাট জল ঢালছি, জল সেই শেপটা নিয়ে নিচ্ছে। তেমনই আমার পজিশানে এই পজিশানে আইডিয়াল থাকলে যা করতেন ওই রকম পার্সোনালিটি হয়ে ওঠা। আমার এই মা বাবা, এই পরিবেশ, এই পরিবার, এই ক্যারিয়ার, এই সব নিয়ে এখানে আইডিয়াল যা যখন করতেন সেরকম হয়ে ওঠা। আমার পজিশানে হয়তো ঘুমানোর টাইম আর চন্দ্রিমার পজিশানে ঘুমানোর টাইম উড ভ্যারি, বিকজ আমাদের পজিশন আলাদা, জেন্ডার আলাদা, প্লেস আলাদা, কিন্তু আইডিয়াল এক। আইডিয়াল আমার পজিশানে থেকে কি করতেন, আইডিয়াল ওর পজিশানের থেকে কি করতেন, এইটা হচ্ছে ইষ্টিপুত। বলছে নিজে ইষ্টিপুত হয়ে ওঠা, পুরোপুরি ইষ্ট দিয়ে পবিত্র হয়ে ওঠা, ওটাই কমপ্লিশন। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, শিবে সর্ব অর্থ সাধন করা, এটাই ইষ্টার্থ পরিচর্যা। কী করে? যে ইষ্টার্থ বা ইষ্টের যেটা গন্তব্য, ইষ্টের যেটা পারপাস, ইষ্টের যেটা মিশন, ইষ্টের মিশনটাই ইষ্টার্থ, হোয়াট এভার হি ওয়ান্টস। কারণ ওনার আলাদা করে কোনো চাহিদা নেই। আমাদের চাহিদা অরিজিনেটস ফ্রম আওয়ার বৃত্তি। উনি বৃত্তাধীশ, বৃত্তাধীশের চাহিদা ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ওয়ার্ল্ড, উইথ এভরিথিং, এক্সিস্টেন্স, পুরোটাই বডি ওনার। তাই তার পরিচর্যাই সব কিছুর পরিচর্যা, বা সব কিছুর পরিচর্যাই তার পরিচর্যা, একটাই জিনিস। এটা আমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে। তাই তোমার জীবনকে উৎসর্গীকৃত করে তোলো, আগ্রহ উচ্ছল এক বুদ্ধি হয়ে। নিজের জীবনকে উৎসর্গীকৃত করো, কিন্তু কোথায় উৎসর্গীকৃত করব, কিরম হয়ে উৎসর্গীকৃত করব? বলছে এক বুদ্ধি হয়ে, বহু বুদ্ধি না। ও আগ্রহ, প্রথম হচ্ছে আগ্রহ উচ্ছল এক বুদ্ধি হয়ে। এক বুদ্ধি নিয়ে থাকবে এবং আমার আগ্রহ থাকবে ওটার উপর, ওনার ডিসিশনের উপর, কেন, কীভাবে, কোথায়, কী করতে হবে, উনি এখন আগ্রহ নিয়ে। আর সব দিক দিয়ে, একটা দিক দিয়ে না। বলছি কি, তোমাকে ও তোমার যা কিছুকে সব দিক দিয়ে সাত্যত দীপনায় যোগ্য করে তোলো। আর সেই এক বুদ্ধির ইষ্টার্থ মানে ইষ্টের সেই প্রিন্সিপাল, সেই মিশনকে ফুলফিল করার জন্য আমাকে এক বুদ্ধি হয়ে ঝাঁপ দিতে বলছে, উৎসর্গীকৃত করতে বলছে। কিন্তু উৎসর্গ কোথাও হলে আমার কিছু পারি না, তাতে তো হবে না। আমাকে সাত্যত দীপনায় যোগ্য করে তুলতে হবে, আমাকে আর আমার যা কিছুকে সব দিক দিয়ে, যা নিয়ে আমি
তাকে সাত্যত দীপনায় যোগ্য করে তুলতে হবে সব দিক দিয়ে। এতে জীবন, এটা হলেই আমার জীবন, আমার জীবনীয় কর্ম যা কিছুকে সার্থক সঙ্গতিশীল করে তুলব। আর এইভাবেই আমি সংবর্ধিত হব। আর আমি সংবর্ধিত হলে সবাই সংবর্ধিত হবে। হ্যাঁ, তাই আর এটাই, এই নিজে সংবর্ধিত হওয়ার ওয়েটাই বলছেন ঠাকুর, এটাই যজনের রহস্য। যজন একটা ব্যাপক ব্যাপার, এর মধ্যে নিহিত আছে ইষ্টার্থী জপ, ধ্যান, ভজন, আত্মবিশ্লেষণ, আত্মনিয়ন্ত্রণ, সদাচার, স্বাধ্যায়, ব্রত, প্রায়শ্চিত্ত, পূজা, প্রার্থনা প্রভৃতি। নিজেকে সামগ্রিকভাবে ইষ্টের ভাবে ভাবিত করে তুলতে হবে। তদ্ভাব ভাবিত ও তদাকারাকারিত হয়ে ওঠাই যজনের তাৎপর্য। বলছে তদ্ভাব মানে তার ভাবে ভাবিত হওয়া, আর তার আকারে নিজেকে আকার দেওয়া, এটাই হচ্ছে যজনের তাৎপর্য। এবারে নিটিগ্রিটির মধ্যে ঢুকবো। আমরা প্রথমে যে জানলাম, আমরা এর আগের দিন আমরা বলেছিলাম যজনের অন্তর্ভুক্ত হলো নাম, ধ্যান, সদাচার পালন, অভ্যাস নিয়ন্ত্রণ, ব্রত, তপস্যা, অধ্যয়ন, এই 7টা জিনিস। এর নিটিগ্রিটির মধ্যে ঢুকবো। যে নাম ব্যাপারটা কি, নামের জন্য আবার ওই দিকে চলে আসতে হয় একটা, তাই আমি একটা জায়গা থেকে পড়ে আপনাদের শোনাচ্ছি, তারপরে আমরা আস্তে আস্তে ওটা নিয়ে ডিসকাস করব। ঠাকুর বলছেন, না এটা প্রফুল্লদা ঠাকুরের কথাগুলো লিখে কম্পাইল করে লিখেছেন অখণ্ড জীবন দর্শনে। বলছেন যে ইষ্ট বলে গ্রহণ করতে হবে বৈশিষ্ট্য পালি আপুরায়মান ইদানীন্তন যুগপুরুষ যিনি, তাকে। তিনি ঈশ্বর তথা পূর্বর্তন মানে আগের প্রত্যেকটি মহাপুরুষের সাকার বিগ্রহ। সৃষ্টির অদ্যন্ত তার নখদর্পণে সসীম ও অসীমের মূর্ত সমাবেশ তিনি। যে আদি কারণ থেকে যা কিছু উদ্ভূত হয়েছে তিনি সেই কারণ স্বরূপ। সেই কারণকে অধিকত করবার কৌশলও জানিয়ে দেন তিনি। আর ওই কৌশল জ্ঞাপনই দীক্ষা। একে দীক্ষা বলা হয় এই জন্যে যে এর অনুশীলনে দক্ষতার সঞ্চার হয়। দীক্ষার মাধ্যমে, দীক্ষার মধ্যে থাকে নাম। নাম বিভিন্ন প্রকারের, যথা ধনাত্মক, ধন্যাত্মক ও ভাবাত্মক। ধনাত্মক নামই শ্রেষ্ঠ নাম, কারণ জগতের যা কিছু স্পন্দন থেকেই সৃষ্ট। স্পন্দনের মূল, প্রাণ ও মর্কট যা, তাই নিহিত থাকে ধনাত্মক নামে। ইষ্ট আমাদের নামের প্রতি অনুরাগ নিয়ে ওই নাম সাধনে আমরা কারণে যে পৌঁছাতে পারি। তাই এখানে অনেক হেভি ডিউটি ওয়ার্ডস আছে, সেগুলো নিয়ে আমরা যদি আস্তে আস্তে ভাবি, যে প্রথম কথাগুলো তো সিম্পল, যে এই যে কৌশল, যে কৌশলটা তিনি দেখিয়ে দেন, যে কৌশলে আমরা তাকে জানতে পারি বলা যেতে পারে, বা সৃষ্টির কারণকে জানতে পারি। সৃষ্টির কারণই আমার কারণ, যদি জানতে পারি, সেটাই হচ্ছে সেটার জন্য যে প্র্যাকটিস, যে কৌশল, সেটাই হচ্ছে দীক্ষা। দীক্ষা বলে কেন? কারণ দক্ষতার সঞ্চার হয়, তাই না? আর দীক্ষার মধ্যে থাকে নাম, ভালো কথা। দীক্ষার ওই যে ওই কৌশলটা, হাউ টু ডু দ্যাট, সেটা যদি আপনাকে বলে দেওয়া হয় সেরকম একজন অথরাইজড পার্সোনালিটির মাধ্যমে, তাহলে ওটাই আপনার দীক্ষা। সেটা রাস্তায় বসে হোক, আর রাস্তায় হাঁটতে হাঁটতে হোক, ঘুমিয়ে ঘুমিয়ে হোক, স্থূল বডিতে হোক, সূক্ষ্ম বডিতে হোক, থাউজেন্ডস অফ ডিফারেন্ট ওয়েজ। আপনি অ্যাক্সিডেন্টালি শুনে ফেলেন, তখন যদি অ্যাক্সিডেন্টালি শুনে ফেলেন, বা স্বপ্নে শুনে ফেলেন, বা যেভাবে শুনে ফেলেন, ওগুলো পুরো প্ল্যান্ড। আর হয়ে তখন আপনি ফিউচারে আবার গিয়ে ভেরিফাই করে যে এটাই এটা, এরমভাবে করতে হয়, তখন সেরকম একজন অথরাইজড পার্সোনাল আপনাকে জানিয়ে দেন, জানিয়ে আপনি সেভাবে করতে থাকেন। এরকম কর্মফলের অদ্ভুত খেলায় বহু লোক বহুভাবে জানতে পারে। কিন্তু যারা দ্রষ্টা, যারা মুনি, অন্তত ঋষিও হতে হয় না, তারা টুকটাক বুঝে যায়, ধরে ফেলেন। তা এইভাবে অদ্ভুত ওয়েতে ইতিহাসে দেখা যায় আমরা বহুভাবে সে নাম পেয়ে থাকি। আর নাম
is nothing but a formula. Most of the cases নাম is the formula. একটা ফর্মুলা, যে ফর্মুলাটার অ্যাপ্লিকেশানে আমরা বহু কিছু করতে পারি। এটাকে মন্ত্রও বলে, কিন্তু সব নামই যে মন্ত্র তা না, আবার সব মন্ত্রই যে নাম তাও না আমার মনে হয়। কারণ মন্ত্র মানে সেই জিনিস, নাম হলে মন্ত্র হবে, বাট মন্ত্র হলে নাম হবে এটা জানি না আমি। কারণ মন্ত্র ওয়ার্ডটা মানে এমন একটা মন্ত্র, মানে এমন একটা জিনিস যেটার মনন করলে আপনি ত্রাণ পাবেন। ডাম্বেল এমন একটা জিনিস, আমারও ডাম্বেল আছে, আবার ওইদিকে আমার এক বন্ধু ওরও ডাম্বেল আছে, অর্কদারও ডাম্বেল আছে। তো ঠিক আছে, ভালো করে বোঝেন, আমারও ডাম্বেল আছে, ওয়েট লিফটিংয়ের ওয়েট আছে, অর্কদারও ওয়েট লিফটিংয়ের ওয়েট আছে, কিন্তু অর্কদার মাসেল আছে, আমার মাসেল নেই, মানে ফোলা মাসেল নেই। কেন? ও ডাম্বেলটা নিয়ে পাম্প করেছে, আর আমি ডাম্বেলটা নিয়ে এখানে একবার রেখেছি আর ওখানে একবার রেখেছি, পরিষ্কার করেছি, সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। ডাম্বেলটা পাম্প করার জন্য, ডাম্বেলটা এরম করে ওয়েট লিফটিং করার জন্য, ডাম্বেলটা পরিষ্কার করার জন্য না। ও পরিষ্কার করে না ডাম্বেলটা, কিন্তু ওয়েট লিফটিং করে, ডাম্বেলটা নিয়ে লিফট করে যেরমভাবে দরকার সেরমভাবে, তাই ওর বডি হয়েছে। তেমনই মন্ত্র উচ্চারণ করারও জিনিস না, যদি মন্ত্র হয়, আবার মন্ত্র লিখে রাখারও জিনিস না। মন্ত্র ওয়ার্ডটার মানেই হচ্ছে মননাত্রায়তে ইতি মন্ত্রঃ, যা মনন করলে ত্রাণ হয়। এমন একটা ফর্মুলা যেটার শুধু রেপিটেশন না, যেটার মেন্টাল রেপিটেশনে আমরা ত্রাণ পাই। কিসের থেকে ত্রাণ পাই? মিজারির থেকে ত্রাণ পাই, গ্রিফের থেকে ত্রাণ পাই, দুঃখ থেকে নিবৃত্তি পাই। তাই আর তাকে মন্ত্র বলে। আর নাম মানে হচ্ছে নাম। আমি ডাকি এই শায়ক, একটা শায়কের নাম। আমি যদি ডাকি এই সুদীপা, তো সুদীপার নাম। তার নাম মানে তার আইডেন্টিটি। আবার নামের আরেকটা গূঢ় অর্থ আছে, এই নাম কথাটা আসছে নম ধাতু থেকে। নম মানে আনত হওয়া, নামের মধ্যেই আছে আনত হওয়া। আর আনত হওয়া কিসে, কার প্রতি, কোথায়? আনত মানে আমি, অহং কে নতি জানানো, কার প্রতি? যিনি নামই, তার প্রতি। নামই ইজ দ্য অবজেক্ট, দ্য সোর্স, পাথ অ্যান্ড ডেস্টিনেশন অফ দ্য নাম। নাম যাকে উল্লেখ করে তিনি নামী। সুদীপা বলছি, সুদীপা উল্লেখ করে ওই পুরো বিইংটাকে, ওই মানুষটাকে। কিরণ উল্লেখ করে ওই মানুষটাকে, যে ওইরকম ওরকম ওরকম ওরকম। যার ছবিটা শুধু তার ছবির একটা দিক উল্লেখ করছে, যার নাম তার আইডেন্টিটির একটা দিক উল্লেখ করছে। তেমনই আবার তা বাদেও তার একটা পুরো স্বরূপ আছে। ঠিক তেমনই নামের একটা সম্পূর্ণ ব্যাপারটাকে কনসলিডেট করে, একটা ফর্মুলেট করে একটা জিনিস তৈরি করেছে, ওটাকে বলে নাম। তাই কথায় তিনটে বলে, নাম, রূপ আর স্বরূপ। নাম মানে তার ওই ভাইব্রেশন, তার ওই নেম, তার আইডেন্টিটি, তার ফর্মুলেট করে একটা জায়গায় লেখা। রূপ হচ্ছে তার ইমেজটা, যেটা দিয়ে তার ভিজুয়াল ভেরিফিকেশন হয়। যেমন ফোন আপনি যদি ইউজ করেন, ফোন লক করার, এই ফোনটা হয় না, এই ফোনটা লক খোলার দুটো ওয়ে আছে। একটা হচ্ছে ফেশিয়াল রেকগনিশানের লক খুলে গেল, আরেকটা হচ্ছে এই আঙ্গুলের এইটা দিয়ে, ফিঙ্গার টাচ, এটা দিয়ে হয়ে গেল। যেটা ফিঙ্গার দিয়ে হলো, ওটা হচ্ছে আলট্রাসনিক সাউন্ড ইউজ করে, এটা ফোনের টেকনোলজি। আলট্রাসনিক সাউন্ড ইউজ করে, আলট্রাভায়োলেট লাইট আর আলট্রাসনিক সাউন্ড ইউজ করে হাতে করে খোলে, এই ফিঙ্গারপ্রিন্টটা পড়ে নেয়। তো ওটা নাম। আবার মুখটা যেটা দেখে ওটা হচ্ছে রূপ। আর দুটোর বাইরেও আমার যে আইডেন্টিটি আছে পুরোটা, সেটা হচ্ছে স্বরূপ। ওটা হচ্ছে আমাকে এই দুটো ইউজ করে বুঝে সুঝে পুরোটা জেনে আমার জানতে হবে। তেমনই তার আইডেন্টিটি হচ্ছে নাম, তার সাউন্ড হচ্ছে নাম, আর তার রূপ হচ্ছে তার ওই ফিজিক্যাল ছবি।
তাই মেডিটেশনে দুটোই লাগে, নাম আর রূপ। এবার বলা হচ্ছে নাম 3 প্রকারের হয়। সে 3টে প্রকার হচ্ছে যে একটা হচ্ছে তোমার কী ছিল, ভাবাত্মক, তারপরে ছিল ধন্যাত্মক, আর একটা হচ্ছে ধূনাত্মক। এবার ভাবাত্মকেও অনেক রকম ভাগ বলে। এই ভাবাত্মক আর ধন্যাত্মককে অনেকে বর্ণাত্মকও বলে, শুনেছি। আগেকার যখন ওই এরা ছিল, দয়াল বাগ ওসব জায়গায় বর্ণাত্মকও বলতো। বর্ণাত্মক মানে যা বর্ণে লেখা যায়, মুখে বলা যায়, বা বচনাত্মকও বলে। হ্যাঁ, হ্যাঁ বচনাত্মক, মুখে বলা যায়, সেটার মধ্যে কিন্তু ভাবাত্মক আর ধন্যাত্মক দুটোই পড়ছে। আমি একটা নাম বললাম, অমুক অমুক নাম, কৃষ্ণ, কৃষ্ণা, বা যদি বলি শিবা, এগুলো হচ্ছে বচনে বলতে পারছি। আবার শিব বলতেও যদি ওর ভাবটা ধরতে পারি, বা মধুসূদন, বা যদি বলি গৌরাঙ্গ, গৌরাঙ্গ বাই দ্য ওয়ে কিন্তু আমি গৌর হরির কথা বলছি না, শিবের কথা বলছি। গৌরের অঙ্গ, অর্ধনারীশ্বর, ত্রিকালান্তক, এই যে নাম, এই নামের মধ্যে অনেকটা মিনিং ঢুকে আছে। আমি বুঝতে পারছি পুরো ওর, আচ্ছা মধুসূদন, আচ্ছা এরকম এরকম, আচ্ছা কৌশিক, আচ্ছা এরকম এরকম, নামের মধ্যেই যেন একটা অর্থ লুকিয়ে আছে। গৌরাঙ্গ, আচ্ছা গৌড়ের মতো বর্ণ হবে তার। বা কি কামভস্মম, ইয়ের নাম, শিবের নাম, কামকে ভস্ম করে যাচ্ছে, এই ভাবাত্মক আছে নাম। হরি, হরির মধ্যে আছে ভাবাত্মক, হরি যে হরণ করেন যিনি। তো এই যে নামগুলো, এই নামগুলো হচ্ছে গোবর্ধনধারী, এগুলো সব হচ্ছে ওই ভাবাত্মক নাম। এগুলো ভাবায়, এগুলো ওর মধ্যে ভাব লুকিয়ে আছে। তো এগুলো সবচেয়ে গ্রস, তুলনামূলক অনেক গ্রস এই হোলি নেমটা। আবার এর থেকে আরেকটু সাটল, আরেকটু এফিশিয়েন্ট হচ্ছে ধন্যাত্মক নাম, যেখানে ভাব তো থাকেই, বা নাও থাকুক, ওটা নিহিত থাকে, কিন্তু তার সঙ্গে থাকে হচ্ছে তার ভাইব্রেশন। হরি রা, রঙ্কার, এর মধ্যে থাকে কিন্তু ধনাত্মকের মধ্যে পড়ছে। তারপরে যে বীজ ওয়ার্ডস, বীজাক্ষরগুলো থাকে, লম বম রম ইয়ম, এরম ধরনের অনেক বীজ থাকে, যেগুলো এক একটা এনার্জি সেন্টারকে রিপ্রেজেন্ট করে, যেগুলো কি চাবির মতো কাজ করে, র পাওয়ার থাকে যার মধ্যে, যেগুলো দিয়ে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে ক্র্যাক তৈরি করা দেওয়া যায়। হ্যাঁ, সেইগুলো হচ্ছে ধনাত্মক নাম। ইভেন হাইয়েস্ট ফর্ম অফ ধনাত্মকের মধ্যে কিন্তু ওইটা পড়ছে, আমাদের ওম, ওম পড়ছে। হ্যাঁ, কিন্তু ওই যে বিধি, এইসব জায়গায় এটা অনেক সেন্সিটিভ। ধনাত্মক নাম কিন্তু খুব, মানে ধন্যাত্মক যাকে বলে, অনেক সেন্সিটিভ, কারণ এটা ডাইরেক্টলি ম্যাটেরিয়াল ভাইব্রেশন নিয়ে আমরা ডিল করছি। এটার একটু অ্যাক্সেস থাকলেই কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। আর তার থেকেও স্ট্রং যেটা হবে সেটা হচ্ছে একটা ধন্যাত্মক ভাইব্রেশন কীভাবে কাজ করে। একটা ধন্যাত্মক ভাইব্রেশনও, যেমন গাড়ি চলছে ব্রম, এগুলো হচ্ছে ধন্যাত্মক ওয়ার্ড, কিন্তু এই জিনিসটা ঘোরার মেকানিজমটা কি, কীভাবে গ্রম হচ্ছে, ক্লিং হলো কীভাবে, ক্লিং, এই ব্যাপারটা কীভাবে হচ্ছে, এর মেকানিজমটাকে যদি ওয়ার্ডে এক্সপ্রেস করা যায়, এটা ওয়ার্ড করা যায় না, এটা ওয়ার্ড এক্সপ্রেস করা যায় না। ইভেন আপনারা যারা দীক্ষিত আছেন তাদের মধ্যেও যারা নামটা পেয়েছেন, ওটাও নামটা না, ওটা নামটার একটা বর্ণাত্মক বানিয়ে দেওয়ার একটা চেষ্টা, ওটা রিপ্রেজেন্ট করছে ওই নামটাকে, ওটা খামের খাম, ওটা রিপ্রেজেন্ট করছে ওই নামটাকে, ওই নামটার রেপিটেশন, তাও রেপিটেশনেও কিছু হবে না, মেন্টাল রেপিটেশন যেভাবে করে, আর সেও যদি নাম ধ্যান করে, সে বা করে কিছু হয়েছে, ঠাকুরকে নিয়ে ভাবে, ভালোবাসে, সেরকমভাবে যদি চ্যানেল থাকে, তো ওই প্রসেসের মধ্যে দিয়ে মেন্টালি যে রেপিটেশনটা হয়, ওটা আমরা করতেও পারি না। করার জন্য যেটা হয়, যে রেজোনেন্স ক্রিয়েট হয়, রেজোনেন্স আমরা তৈরি করতে পারি না। আমরা এখানে একটা টিউনিং ফর্ক বাজাতে পারি,
ওটাতে রেজোনেট করে আরেকটা টিউনিং ফোর্ক কাঁপে, এটা কিন্তু ইন্ডাকশন করা রেজোনেন্স। কিন্তু আমি দুটোই যদি একসাথে সেম ফ্রিকোয়েন্সিতে মারি আর তাদের মধ্যে যদি কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স তৈরি হয়, ফিজিক্সে এগুলো আছে, তাহলে যে বড় রেজোনেন্সটা হয় ওইটা হবে নাম। তাই নামটার রিভার্স ইঞ্জিনিয়ারিং করে যে ওয়ার্ডটা তৈরি হয় সেটা আমাদের দেওয়া হয়, কারণ তাছাড়া ওই শব্দটা তো জেনারেটই করা যায় না মুখে, ওটা অব্যক্ত। ওটা জেনারেট করতে গেলে ওটা জেনারেট হয়। আমি যদি বলি আমি তোমার মধ্যে একটু রাগ ইনজেক্ট করে দিলাম, ক্রোধ ইনজেক্ট করে দিলাম, মানে ইনজেকশন আছে যার মধ্যে ক্রোধ লেখা আছে, মারবো আমি, রেগে যাবো না, রাগ হয়। আমি আপনাকে একটা চড় মারতে পারি, তাহলে আপনার রাগ হবে। ওই চড়টা হচ্ছে এই নামটা যেটা আমাদের দেওয়া হয়, এইটাই কিন্তু নাম না, এটা নাম জাগানোর চড়। তেমনই যখন ওই ভাইব্রেশ যেটা আমাদের দেওয়া হয় সেটা আমরা করি, তাও বিহিত পদ্ধতিতে তাকে রেখে, কারণ এই নামটায় ওটাও সব না, ও ঠাকুরের ওই ছবি, সেটাকে ইম্যাজিন করে তার যে লাইফস্টাইল, তার যে চলাফেরা, আমার মধ্যে যে সাধু সঙ্গর ইম্প্যাক্ট আছে, সবটা মিলে তাহলে গিয়ে না সেই ওটা একদম সেরকম রেজোনেটিং নাম হবে। সেটা হয়ে তখন কি আমাদের সরসর সরসর করে গ্রোথ হয়ে যাবে। ওই সেই সুরতে চড়ে আকাশ মে করে শবদ বিলাসা ধাম ধাম নিরখতে চলে, ওই নিরখত তখন স্টার্ট, নিরখ স্টার্ট হবে, দেখা স্টার্ট হবে, নিরখ পাবে নিজ ঘর বাসা, তখন আমরা নিজের ঘরের অ্যাড্রেস পাবো। তার আগে অবধি তো প্র্যাকটিস চলছে। আমাদের স্বামীজি মহারাজ বলতেন, স্বামীজি মহারাজ হচ্ছে হুজুর মহারাজের গুরু, বলতেন পহলে জন্ম গুরু ভক্তি, জন্ম दूसरे नाम, जन्म तीसरे तुरिया पद, चौथे में निज धाम। যে প্রথম জন্মে গুরু ভক্তি জায়গাতেই, মানে যারা বাই চান্স দীক্ষা পায় বা ঠাকুরকে পায় বা ভালোবাসা একটু স্টার্ট হয়, প্রথম জন্ম পুরো এইসব নাটক করতে করতে প্র্যাকটিস করতে করতেই লেগে যায়, গুরু ভক্তি করতে করতে। জনম দুসরে নাম, তার পরের জন্মে হয়তো প্র্যাকটিস করে টোরে কিছুটা নামের একটা আসবে। জনম তিসরে তুরিয়াপদ, তারপরে হয়তো ও তুরিয়াপদ পাবে। তুরিয়া তুরিয়া মানে এই চতুর্থম মান্যন্তে আত্মা সাবিজ্ঞেয়, যেটাকে বলেছেন বেদান্ত, ওই তুরিয়া মানেই চতুর্থ, এটা যে ফোর্থ স্টেট অফ এক্সিস্টেন্স, বিয়ন্ড ড্রিম, অ্যাওয়েকেনিং অ্যান্ড স্লিপ, এর বিয়ন্ডে যে আমি আছি, ওমের মধ্যে যে বিন্দু, যেটা ওই নাদ বিন্দু অবধি আমাদের আইডেন্টিটি, যে তুরিয়া নন্দ উপভোগ করবে, দেখতে পাবে, নিজের পরিচয় হবে তখন। আর চথে মে নিজ ধাম, তারপরের লাইফে সে নিজ ধামে পৌঁছাতে পারে। তো এরকম ব্যাপার, তা আমরা যে নাম পেয়ে কী করেছি, কী এমন কতটুকু কে কী করতে পারছে, যদি সেইরকম বিহিত হয় সে এক লাইফেই হয়ে যেতে পারে। কিন্তু আমরা সবাই তো ট্রেন ধরি না, কেউ ট্রেন দেখে, কেউ ট্রেনের ছবি তুলে রাখি, কেউ ট্রেনে কথা শুনে রাখি, এরকমভাবে আমরা স্টেশনে ঘুরে বেড়াচ্ছি। কেউ কেউ তো স্টেশনেও পৌঁছায়নি, অনেক কাছে স্টেশনে এসে ব্রিজে উঠে অন্যদিকে ওপারে চলে গেছি, ট্রেন নিচ দিয়ে বেরিয়ে গেছে, এরকম আমাদের হয়। কিন্তু যারা জাস্ট সিম্পল এসেছে, দেখেছে, ট্রেনে উঠে গেছে, উঠে ঘুমিয়ে পড়ুক, বসে থাকুক, যায়, যে ট্রেনে উঠে গেছে ঠিক মতো, বিহিত ওয়েতে, কম্প্রোমাইজ না করে, বিহিতভাবে যে ট্রেনে উঠে বসে গেছে, সে যদি জেগেও থাকে বা সে যদি ঘুমিয়েও থাকে, ও কিন্তু ওর গন্তব্যে পৌঁছাবে। হ্যাঁ, তাই ওই ট্রেনে উঠে যাওয়ার কৌশল আর ট্রেনে যে উঠতে হবে এর জ্ঞান, ওটাই কিন্তু ভক্তি। আর এই ট্রেন অবধি পৌঁছে যাওয়াই কাজ, দশম দ্বার, আমাদের বডির নিচে 9খানা দ্বার আছে, 9টা দ্বার আছে তার মধ্যে, আর বডির ভিতরে একটা দ্বার, একটা দরজা আছে। ওই 9টা, 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা দ্বার আছে। তার বাদে আরেকটা দশম বলে একটা 10th ডোর আছে, ওই 10th ডোর অবধি যদি আমরা দরজা খুলে বেরোই, তারপরে কিন্তু ট্রেনের ড্রাইভার সব সামলে নেয়। তো ওইভাবে আমাদের সিস্টেমটা রেডি হয়েছিল, এই গেমটা রেডি হয়েছিল, এই বডিটা রেডি হয়েছিল, আমরা স্টেশনে ঘুরে বেড়াচ্ছি। তো যাই হোক, তো ওর ওই ট্রেনের টিকিটটা হচ্ছে নাম, ট্রেনে ওঠার, ওই স্টেশনে ঘুরে বেড়ার টিকিটটা হচ্ছে দীক্ষা। দীক্ষা যদি ঠিক মতো হয়,
ওখানে কম্প্রোমাইজ ভেজাল মেশালে তাহলে হলো না, টিকিটে দেখা গেল এক্সপায়ার্ড, টিকিটে একটা ভ্যালিডিটি থাকে। হ্যাঁ, আমি অন্য কোথাও ফলস টিকিটও হতে পারে। হ্যাঁ, এটা মন্ত্রীর দোষ না বা ট্রেনের ড্রাইভারের দোষ না, আমাদের দোষ। তেমনই ওটা হচ্ছে নাম। তো ওই নাম করে করে আমরা ওখানে পৌঁছে যেটা শুনতে পাই, যেটা দেখতে পাই, হ্যাঁ, যে আত্মানং বৃদ্ধি যেটা হয়, সেটা ধরে আমরা এবার এবার এই ধূনাত্মক নাম হচ্ছে সেই শব্দের মরকোচ, আর শব্দের মরকোচের অর্থ এতখানি যতখানি বলা গেল। হ্যাঁ, তাই নাম হলো, নাম কি একটা ছোট্টখাটো একটা করলাম, এর রেপিটিশন, এর মেন্টাল রেপিটিশন দরকার। সে মেন্টাল রেপিটিশন নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব। ঠাকুরের অজস্র জায়গায় বলা আছে, অনেক রকম কথা এ নিয়ে বলা আছে, সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে যাব। ঠাকুরকে একজন প্রশ্ন করেছিলেন, আচ্ছা, ঠাকুর এক জায়গায় বলছেন, আমাদের যা কিছু সম্পদ তা এক্সারসাইজ করে ফুটন্ত করে তোলা লাগবে, আর সব কিছু ইষ্টের কাজে লাগিয়ে সার্থক করে তুলতে হবে, নচেত লাইফ ইজ অ্যান এমটি ড্রিম। একজন বললেন, এইভাবে সম্ভাব্য সব রকমের প্রস্তুত হওয়ার কথা তো আমরা ভাবি না। আমরা মুখ কথা ভাবি আপনি যজন যজন ইষ্টবৃত্তি সস্তয়নী সদাচার পালন করার কথা বলেছেন, তাই করে গেলেই হলো। তদুপরি আপনি যদি কখনো কোনো বিশেষ আদেশ বা নির্দেশ দেন, তাও পালন করব, আর চাই কি। ঠাকুর বলছেন, এটা খুব শুনতে সিম্পল লাগছে, বাট ঠাকুর বলছেন এর ভিতরেই বিশ্ব ব্রহ্মাণ্ডের যাবতীয় যা খুশি এসে পড়ে। যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নীয় সদাচারের এই কটি ব্যাপারকে আপনি যত গভীর, ব্যাপক ও পুঙ্খানুপুঙ্খভাবে ভাববেন, ততই দেখবেন এগুলির ইতি নেই, শেষ নেই। এর প্রত্যেকটার জন্যই অফুরন্ত অক্লান্ত করা লাগে। ধরেন, যাজনের প্রস্তুতির কি কোনো সীমারেখা আছে? আপনি তো কত পড়াশোনা করেছেন জীবনে, আমার কথাগুলি নানা দিক দিয়ে বোঝেন ও বোঝাতে পারেন মানুষকে, যুক্তি তথ্য প্রমাণ দিয়ে। তবু কি আপনার মনে হয় না আরও অনেক জিনিস জানা থাকলে আপনার পক্ষে সুবিধা হতো? তো সে ব্যক্তি বলছেন, সে বোধ তো আমার সর্বদা লেগেই আছে, তাই নিজের বুঝ পরিপক্ক করার জন্যই তো পড়ি। শেষে ঠাকুর বলছেন, তাহলে দেখেন আত্মপ্রস্তুতি কতখানি প্রয়োজন। আর পড়া তো একটা মাত্র দিক, সেবা যাজনের একটা অপরিহার্য অঙ্গ। মানুষের কত রকমের প্রয়োজন ও কতভাবে তাদের সেবা দেওয়া দরকার হতে পারে, তার কি কোনো লেখাজোখা আছে? ভাবতে গেলে তো বিউইল্ডার্ড হয়ে যেতে হয়। তবে যার যেমন সুযোগ সুবিধা সম্ভাব্যতা প্রবণতা আছে, তার সদ্ব্যবহার করা ভালো। হাতিয়ার যত বেশি থাকে ততই লাভ। যাজন কথায় হয়, বক্তৃতায় হয়, গানে হয়, লেখায় হয়, অভিনয়ে হয়, কথকতায় হয়, নাচে হয়, আঁকায় হয়, স্থাপত্যে হয়, ভাস্কর্যে হয়, বিজ্ঞানে হয়, গবেষণায় হয়, হাতের কাজে হয়, খবরের কাগজে হয়, রেডিওতে হয়, রেকর্ডে হয়, সিনেমায় হয়, টেলিভিশনে হয়, কৃষিতে হয়, শিল্পে হয়, শিক্ষায় হয়, স্বাস্থ্যে হয়, ব্যবসা বাণিজ্যে হয়, সামাজিক ক্রিয়াকলাপে হয়, উৎসবে হয়, মেলায় হয়, প্রদর্শনীতে হয়, আচারে হয়, আচরণে হয়, চরিত্রে হয়, সংগঠনে হয়, সেবায় হয়। না হয় কোন দিক দিয়ে বলতে পারেন? আপনার পক্ষে যে দিক দিয়ে যতখানি সম্ভব তা তো আপনি করবেন। নিরন্তর অনুশীলনরত যদি না থাকেন, তাহলে তো আপনি স্ট্যাগন্যান্ট হয়ে গেলেন। আপনার বিকামিং হবে কেমন করে? মানুষ ইষ্টকে নিয়ে অ্যাক্টিভলি এনগেজ থাকলে তবেই থাকে চিরতরুণ। সে করে, জানে, হয় ক্রমাভিগমনে, শ্রেয়ার্থ সার্থকতায়। জীবনটা তার কাছে একটা দুর্বহ বোঝা হয়ে ওঠে না, এ চলায় ক্লান্তি আসে না, বরং একটা পাগলা রোগ পেয়ে বসে, পৃষ্ঠের কাছে উপভোগ্য হয়ে নিজের জীবনটাকে উপভোগ করবার রোগ। তাতে যত কষ্টই হোক না কেন, সে সীমায়িত জীবনেই তার অনন্ত জীবনের দুয়ার খুলে যায়। সে গেয়ে ওঠে, অনন্ত হয়েছ, ভালোই করেছ, থাকো চিরদিন অনন্ত অপার, ধরা যদি দিতে ফুরাইয়া যেতে, তোমারে ধরিতে কি চাহিত আর।
পিছু পিছু ছুটে যত যাব আমি, তত দূরে দূরে সরে যাবে তুমি, ফুরাবে না তুমি, ফুরাবো না আমি, তোমাতে আমাতে রব একাকার। এসব বর্ণনা করে বোঝাতে গেলে মানুষের মনে হয় অতিরঞ্জিত করে বলা হচ্ছে, কিন্তু যার ভিতর ছিটে ফোটাও এই ভাগ জেগেছে সে টের পায় জীবনের ঐশ্বর্য ও মাধুর্য কাকে বলে। তাই এই হলো মোট কথা। নাম সঙ্গে নামই, আর রয়েছে জগৎ, আর রয়েছে আমি। ঠাকুর এক জায়গায় বলেছিলেন, আলোচনাটা খুঁজতে হবে, ঠাকুর এক জায়গায় বলছেন যে নাম নামি আর নাম নামি জগৎ আর আমি, হ্যাঁ, এই চারটে রিলেশন খুঁজে পেলাই হচ্ছে ধ্যানের কাজ। হ্যাঁ, তুলসী ऐसा ধ্যান ধরো, এইটা খুঁজে বার করা কিন্তু ধ্যানের কাজ। ঠাকুর এক জায়গায় বলছেন, আলোচনা প্রসঙ্গ, ক্লাসে আছি ভাই, তো যখন বলছে ঠাকুর বলছেন যে আর যাই করেন গোড়ায় চাই যজন যাজন ইষ্টভৃত সদাচার, এই ভিত না হলে কোনো কাজ দানা বাঁধবে না। এটা সবার জন্য, দীক্ষিত অদীক্ষিত সবার জন্য। এই দানা বাঁধবে না যদি এগুলো আমরা প্র্যাকটিস না করি। তাই এগুলো কী, সেগুলো ভালো করে আপনারা জানুন, ঠিক আছে? ভালো করে জেনে প্র্যাকটিসে লাগান। আমরা এগুলোর ভিতরে আস্তে আস্তে ঢুকবো। এই সাধনা মানেটা কী, সাধনা কী, এগুলো যদি হাই ডোজে শুধু বলতে থাকি, তাহলে একটু সমস্যা হতে পারে। আমাদের আপনাদের সামনাসামনি মানুষ থাকলে অন্যরকম হতো, হ্যাঁ, তাই মুখ চোখ দেখতে পাই না, আমরা কতটা বলতে হবে কতটা বলতে হবে না সেটাও বুঝতে পারি না। ঠাকুর এক জায়গায় বলছেন যে নিজে তপ করবে, নাম ধ্যান করবে, অন্তত 2 বার নাম ধ্যানে বসা লাগে, শোবার আগে এবং ভোরের উঠে। চেষ্টা করবে যাতে 24 ঘন্টা তোমার নাম চলে। নিত্য অন্ন জল গ্রহণ পূর্বে নিয়মিত ইষ্টভৃতি করবে, আর যাজন করা লাগে। চাই যজন সমন্বিত যাজন। দেশের মধ্যে দেবত্বকে জাগাতে গেলে আগে তোমার নিজের ভিতর দেবত্ব জাগাতে হবে। তোমার দেবপম চরিত্র যাজনই হবে তোমার দেবত্ব দীপন ইন্ধন। তাই এটা আমাদের মধ্যে সার্থক হয়ে উঠুক, কিন্তু মূলে ওই আমাদের জানা বোঝা, জেনে বোঝা কম্প্রোমাইজ যেন না থাকে। এতে ঠাকুরের কোনো সমস্যা নেই, সমস্যা আমাদের। কোথাও ভিতরে একটা এমন কুটো থাকে, একটা এমন একটা সমস্যা থাকে ভিতরে, একটা এমন ভিতরে একটা কুণ্ঠা থাকে যেটা আমাদের বৈকুণ্ঠে যেতে দেয় না। নিজের আমি জেনে বুঝে এটা করতে পারছি না, এরকম যেন না হয়। ঠাকুর ওই অরহর ক্ষেতের ওই অরহর ধরে কিন্তু নিজে যখন কোনো নিজস্ব দোষ ধরেছেন সেটাকে ক্ল্যারিফাই করে দিয়েছেন। সব কিছু নিয়ে কম্প্রোমাইজ হতে পারে, তাও সব কিছু নিয়ে টুকটাক হয়ে যেতে পারে, কিন্তু ইষ্ট নিষ্ঠা নিয়ে যেন কোনোদিন আমাদের মধ্যে কম্প্রোমাইজ না তৈরি হয়। আমার আসনে যেন তিনি, আমার মনের আসনে যেন তিনি ছাড়া কেউ স্থান না পান, আর সেটা জাহির করতে যেন আমি ভীত না হই কখনো। এরাও আমাদের নজর রাখা লাগে, বিশেষ করে আমাদের যাদের ব্লাডে এখনও পৌরুষত্ব বলো বা পুরুষাকার লুকিয়ে আছে। এই পুরুষাকারের হ্যান্ডেল যদি আমি তার হাতে দিই, তাহলে কিন্তু তিনি আমাদের কুষ্টি ফুষ্টি সব চেঞ্জ করে দিতে পারেন। এটা তার প্রমিস। মামেবৈশ্যসি সত্যং তে প্রতিজানে প্রিয় হসিমে, তিনি প্রমিস করেছেন আমাদের, তাই না? তাই আমরা যেন নিত্যযুক্ত হয়ে নামের প্রতি ডেডিকেটেড হই, আর নামের প্রতি আনত হই। হ্যাঁ, ঠিক আছে, এটাই বক্তব্য। আর 5 মিনিট আছে, 5 মিনিটে যদি আপনাদের কোনো প্রশ্ন কিছু বা কোয়ারি বা কিছু বক্তব্য থাকে বলতে পারেন। জয়গুরু। আবার আমরা নেক্সট ক্লাসে ডিসকাশন করব। কারো কিছু বক্তব্য আছে? দাদা ভাই, আপনি ওই তখন নামের বিষয়ে বলছিলেন না, তো আমি ওই অমিয় বাণীতে ঠাকুরের একটা ডিসকাশন আছে, ওটা পাঠিয়েছিলাম। কোথায়?
হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, আমাকে? দেখবেন আচ্ছা আগে। ঠিক লাগলে তাহলে গ্রুপে দিয়ে দেব, মানে মানে রেলেভেন্ট লাগলে এই ঠিক এই ঠিক ডিসকাশনের ঠিক সাথে। ঠিক 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 আছে, দেখবো। আর আমি আসছি তাহলে। হ্যাঁ এবার আমারও হয়ে গেছে, আর যদি ঠিক আছে তুই আয়। জয়গুরু। ঠিক আছে, জয় গুরু। আর কারো কিছু বক্তব্য থাকলে বলতে পারো। হুম। তাহলে আমরা ক্লাস ইয়ে করে দেবো। একজনকে দেখতে পাচ্ছি, এনাকে আমি চিনতে পারলাম না। সৌম্য ঘোষ। আপনি যদি নিজের পরিচয় দেন ভালো লাগবে। জয়গুরু দাদা, ও আমারই বান্ধবী সৌমা। সৌমা ওর নামটা সৌমা, আচ্ছা অ্যাকচুয়ালি। আচ্ছা, জয় গুরু মা, জয় গুরু। হ্যাঁ, জয়গুরু। আচ্ছা, কি করেন আপনি? আমি স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোন 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 ক্লাস বা কলেজ নিশ্চয়ই, তাই না? হ্যাঁ হ্যাঁ, কলেজ। বাহ, ভালো। ওর সাবজেক্টই পড়েন, ওই যে অঙ্কিতা যেটা পড়ে? হ্যাঁ হ্যাঁ, একই একই, বিবিএ। ঠিক ঠিক, খুব ভালো। বাড়িতে সবাই ভালো তো? হ্যাঁ হ্যাঁ, ভালো। ঠিক। আজকে আমাদের ক্লাসে ঠাকুরের যে বিষয়গুলো নিয়ে ডিসকাশন করলাম, ওগুলো কিছু বোঝা গেল? হুম, হ্যাঁ, বুঝলাম। যাক, ভালো। ঠিকঠাক ছিল তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক। আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাশন করলাম, ব্যাপার হচ্ছে এগুলো খুব, এগুলোই আমাদের, এগুলো আমাদের দাঁত মাজার মতো সহজ হয়ে যাওয়ার কথা, তাই না? দাঁত না মাজলে, যেমন আমার এক মনে আছে ভাই, হ্যাঁ, ওর ওর মা ওকে বকা দিচ্ছিল এটা বলে যে এই তুই রাত্রেবেলা দাঁত মেজে শুতে বলছিল। বলছিল না হলে দাঁড়া, আমি তোর ওই কুটু দাদা, মানে আমাকে কুটু কুটু দাদাকে, আর নাহলে আমার বোন আছে ওকে বলে দেবো যে ও দাঁত না মাজে। এটা শুনে ও লজ্জায় দাঁত মাজতে চলে গেছিলো। তো এই ব্যাপারগুলো দেখে ভাবি যে এই যে এটা কত নর্মাল হয়ে গেছে আমাদের কাছে। এই নাম ধ্যান, সদাচার পালন, অভ্যাস নিয়ন্ত্রণ, ব্রত তপস্যা অধ্যয়ন, এই বিষয়গুলো যেন আমাদের কাছে ওরকম হয়ে ওঠে। আমাদের কাছে এতটাই প্রায়শ্চিত্ত করার ইচ্ছা যেন জেগে ওঠে ভিতরে, যেটা না করলেই নয় প্রথম প্রথম। তারপরে দেখা যাবে ঠাকুর যেরকম বলেছেন যে অভ্যাসই সিদ্ধির প্রথম উপকরণ। যখন হ্যাবিট হয়ে যাবে তখন আমরা হ্যাভ ইট করতে পারবো। ঠাকুর বলছেন হ্যাভ ইট। হ্যাভ ইট মানে পাও ওটাকে, না ওটাকে, ওটাকে নেওয়ার জন্য যেটা লাগে সেটাই হচ্ছে হ্যাবিট। হ্যাবিট ইজ টু হ্যাভ ইট, তাই না? তাকে সব কিছুর জন্য একটা। তাহলে হ্যাঁ রে দৈপায়ন, বল। হ্যাঁ, বলছি দাদা কালকে আসবে নাকি? কালকে আসবো মানে? রিসরাতে একজনের বাড়িতে সৎসঙ্গ আছে। ও আচ্ছা, না রে না তো রে, ওটা ও যেতে পারবো না এখন। আমার কালকে আমাদের একটা ইয়ে আছে না, ওই একটা ইন্টারন্যাশনাল সেমিনার আছে তোর ইয়েতে, পার্ক হোটেল বলে একটা জায়গা আছে পার্ক স্ট্রিটে। ওখানে সব ইয়েরা আসবে, হ্যাঁ। আলাদা আলাদা দেশের। তোর ওই পড়ার যারা বাইরে পড়তে যায় তাদের একটা ইয়ে আসে, ওখানে আমাদের ইনভাইট করেছে। আমরা ঠাকুরের প্রসঙ্গ নিয়ে যাব। আমি তো সূত্র ধরে, এই যে ঠাকুর এক জায়গায় বলছিলেন, এইমাত্র পড়ছিলাম অবশ্যই। যে কাজে তে তো সব দিক দিয়ে হুম, যাজন হুম, করা যায়। তো ওখানে যাব, ওখান থেকে আমরা পূজনীয় দাদুর সঙ্গে দেখা করে কিছু কথা বলতে যাব, পূজনীয় বুদ্ধদেব চক্রবর্তীর সাথে। এটাই এখন প্ল্যান আছে। হুম, হুম, ওর জন্য মনে হয় যেতে পারবো না। হুম। ওর সাথে না, রামকৃষ্ণ। আমাকে আজকে আহ, মা তরুণ জেঠুকে ফোন করেছিল। হুম। তো ঠিক আছে, পার্সোনাল ওইখানকার কথা বললো যে ছেলে তো সব পার্সোনাল জায়গায়। পার্সোনাল কথাবার্তা আমরা ইতে বলবো। ঠিক আছে, আমরা পরে আমরা না না, আমি ডিসকাস করবো। বলছি না না, মানে তখন আমি জানতে পারলাম, তো আমি ভাবলাম যে তোমাকে বোধহয় বলেছে। ও না 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 না। আর আমি সবাইকে বলে রাখি এর জন্য যে আমাদের 6 তারিখে, হুম, 6 তারিখে একটা সেমিনার করার ইচ্ছা আছে। কালকে যেখানে যাচ্ছি ওনাদেরও ইনভিটেশন দেব। আমাদের 6 তারিখে শ্রী শ্রী ঠাকুরের আলোকে একটা সেমিনার করার ইচ্ছা আছে, করবো আর কি। দুপুর 3টে থেকে রাত্রির বেলা এই বিকেল 5টা অবধি কলকাতা চিনার পার্কে হলিডে ইনের পাশে একটা টাওয়ার আছে,
ওইখানেই হবে, ঠিক আছে? ওখানে অনেক আলাদা আলাদা ডেলিগেটদের বলা হচ্ছে, যারা যারা আসবেন, এখনও কনফার্ম হয়নি কিছু, তো ওখানে একটা করা হবে। হ্যাঁ, তো একটা বিষয় যে যতই আমরা যে বিষয়ে যাই করি না কেন, মানুষ কিন্তু বড় আইসোলেটেড হয়ে যাচ্ছে। আইসোলেটেড ইন টার্মস অফ ফ্যামিলি, আইসোলেটেড ইন টার্মস অফ সোসাইটি, আইসোলেটেড ইন মাইসেলফ। নিজেতেই নিজে একলা হয়ে যাচ্ছি, একাকিত্ব বোধ করছি। তো এইটা কেন হবে? এটা তখনই হয় যখন আমার আলাদা আলাদা পার্সোনালিটিগুলো ইন্টিগ্রেটেড নয়। আমি কিছু করে আবার আমাকেই নিজে গালি দিচ্ছি। ঠাকুরকে দেখা যায় কখনো এরকম দেখা গেছে যে নিজের জন্য নিজে কষ্ট, মানে আমি ভুল করেছি বা আমার এটা এটা ওই দিন অমুক ভুল হয়েছিল, ওরকম খুব একটা দেখাই যায় না। ওটা আমাদের দেখানোর জন্য অনেক সময় এইসব করেছেন না, আমাদের ওটা নিজস্বরা প্রতিদিন হয়। আমি চিপস খেয়ে ফেলেছি, ভাবছি ওটা খাওয়া উচিত হয়নি, এরকম ব্যাপার না। কারণ তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না। মন জানে না যে একজনে ছবি আঁকে এক ঘরে, আর একজন বসে বসে রং করে, আবার ওই ছবিখান নষ্ট করে কোনজনা। তোমার ঘরে বসত করে কয়জনা। তারপর আমার মধ্যে বহু খণ্ডিত ব্যক্তিত্ব হয়ে গেছে। এই সমগ্র খণ্ডিত ব্যক্তিত্ব বৃত্তিগুলোকে একায়িত করে এক সূত্রে বেঁধে, সূত্রে মণিগণাইব করে সেই একে সার্থক করে ওই এক এক ঠাকুর আদর্শ ওকে রেখে ওরই মতো করে বেঁধে তোলাটাই হচ্ছে ইউনিভার্সের সঙ্গে বেঁধে তোলা। কারণ ইউনিভার্সের বেসিক থ্রিল বেসিক থ্রিল যা, তাকেই আমরা উনি বলে দেখেছি। ব্যাপারটা এরকম। ঠাকুরকে একজন বলেছিল যে রসুল তো বলেন যে যারা বলেন জিসাস ক্রাইস্ট ইজ গড তারা কাফের। ঠাকুর ঘুরিয়ে বলেছিলেন হ্যাঁ, আসলে হবে ওটা গড ইজ জিসাস ক্রাইস্ট। গডকে আমরা জিসাস বলে চিনেছি। ব্যাপারটা এরকম, খুব সাটল সিম্যান্টিক আছে, মানে মানে খুব ভাষার খেলা আছে। ঠাকুর ভগবান যেরকম বলছি, ব্যাপারটা ওরকম না। ভগবান ঠাকুর এসেছেন বলে আমাদের একটা আইডিয়া আসছে, আচ্ছা ভগবান বলে এরকম হতে পারে, এরকম ব্যাপারটা আর কি। উল্টোটা না কিন্তু। বিষ্ণু কোথাও শুয়েছিলেন, ঠাকুর হয়ে এসেছেন, না, ওইসব আমরা জানিই না। বিষ্ণু কী ব্যাপার, পুরো গল্প, শোনা গল্প। হ্যাঁ, শেষ নাগে শুয়ে আছে, শেষ নাগ কী, কতটুকু বুঝি? এনার্জি কুণ্ডল পেকে থাকে, তাই জন্য কুণ্ডলিনী বলছি। থরি ওটা কোনো সাপ, সাপ না তো। সাপ তো পেটের মধ্যে সাপ কী করছে? কৃমি বলে ওটাকে। না, সাপের মতো মনে হয় বলে বাইরে সাপ দেখেছি, কিরম কুণ্ডল পেকে থাকে, সাপ এরম করে থাকে, ওখান থেকে এরমভাবে ফেনা দিয়ে ওঠায়। ওটা দেখে আমরা মিল পেয়েছি বলে বললাম। চাঁদ কারুর মামা নাকি, তাও চাঁদকে চাঁদ মামা বলি। তো এই মিলগুলো খুঁজে খুঁজে আমরা এরকম করি, তাই না? তেমনই ঠাকুর বিষ্ণু কি ওইসব জানি না, ঠাকুরকে দেখে বুঝতে পারছি আচ্ছা বিষ্ণু এরম হতে পারে। আচ্ছা এবার বুঝলাম এরম। এগুলোকে খুব সুন্দর সুন্দর জিনিস, এগুলো ঠাকুর বলেছেন। তাই ঠাকুরকে জেনে যখন আমরা বেদান্ততে ডাকি বা বেদান্ত সার যখন আমরা বোঝার চেষ্টা করি, তখন বুঝা যাচ্ছে এই ব্যাপার। আর ওই ঠাকুরময় বেদান্ত সার কিন্তু আমাদের জানতেই হবে। এটা আজকের দিনের প্রাইম নিড। পুণ্যপুঁথির সময় থেকে ঠাকুর বলে যাচ্ছেন, and we have to accept that, we have to make those things into our characteristics. আমাদের চরিত্রগত করতে হবে। তাই ঠিক আছে, আজকে এখানে এটা রইল। আমরা এবার নেক্সট ক্লাস থেকে এটার নিটিগ্রেটিতে থাকবো। নাম, ধ্যান, সদাচার পালন, অভ্যাস, নিয়ন্ত্রণ, ব্রত, তপস্যা অধ্যয়নে প্রত্যেকটা ক্লাস আমরা এক একটা টপিকে ডেডিকেট করে আমরা ঢুকবো, অ্যান্ড সেটার ওয়ার্কশিট। দাদা আমার একটা প্রশ্ন আছে। আর টাইম অনেক হয়ে গেছে, বল, 1 মিনিট বল। হ্যাঁ, বলছি যে মানে বিভিন্ন সময়ের পরিস্থিতিকে নিজেকে মানিয়ে নিতে ঠাকুরের কিছু কথাবার্তা আছে কি? মানে ঠাকুর কি অনেক মানে কিছু কিছু বলা আছে, এর অনেক, সব ব্যাপারে সব সব বলা আছে। এমন কোনো জিনিস নেই যেটা নিয়ে তার বলা নেই। বলা শুধু না, করে দেখানো নেই। তোমাকে আমি ওটাই সেদিনকে তুমি বললে না যে বম্মার সাথে যখন আমি বাড়ি ফিরছিলাম যে আমার না তোমার সাথে কিছু কথা আছে, এইটাই আমি বলতেছিলেন যে সময় পরিস্থিতি অনুযায়ী মানে নিজেকে কি করে সামলে নেবো বা একটা মানুষকে কি করে তোদের বাড়িতে সামলাতে হয়, এই ব্যাপারে কি তোদের ঠাকুরের কিছু বলা তোদের আছে নাকি বাড়িতে যদি একটা একটু বলতে। তোদের বাড়িতে একটা বই আছে না, চলার সাথী, হ্যাঁ, পথের কড়ি? চলার সাথে গেছে।
চলার সাথী আর সত্যানুসরণ দুটোকে ধরে পুরো আদ্যপান্ত ঘাট, যেটা তোর সমস্যা সেটার আনসার খোঁজার চেষ্টা করা যায়, পেয়ে যাবি। কিন্তু খুঁজতে হবে, প্রচুর পরিশ্রম করে খুঁজতে হবে। খোঁজ, লেগে থাক, দেখ পাবি না, না পেলে বল আমায়। খুঁজলে তবে, না খুঁজলে পাবি না। খোঁজ যা, কেউ বলে টলে দেবে তো জানি না, কিন্তু খুঁজলে পেয়ে যাবি আমার মনে হয়। ঠিক আছে, আজকে আসি তাহলে ভাই। ঠিক আছে আজকে। হুম, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। সায়কদা। এই পরে পরে, এখন না, এখন না, একটু ক্লাস, এখানে গল্প করিস না এখন, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, জয় গুরু। वन्दे पुरुषोत्तमं, वन्दे आर्जुपितॄन्, वन्दे मातृवर्गान्, वन्देऽहं कृष्टिदैवतान्। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। वन्दे पुरुषोत्तम। সকলে ভালো থাকবেন, আবার কথা হবে। জয় গুরু।